এদিকে নির্বাচনের ৪৮ ঘন্টা আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন শেখ হাসিনা। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে আওয়ামী লীগের। খেলা শুরু হয়ে গেছে ভারতের। আর এই ইলেকশন কোনো ইলেকশন, এটা ইলেকশন হতে পারে না। এটা ইলেকশনের থেকে একটা জঘন্য কাজ ইউজ করে যাচ্ছে, তার ক্ষমতাকে পোক্ত করা, ইন্টারন্যাশনালি দেখানো যে উনি ইলেকশন দিয়ে এখন শুদ্ধ হয়ে গেছেন। কিন্তু এই ক্রিমিনালের কোথাও জায়গা হবে না। কিসের নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। বৃহস্পতিবার রয়েছে বাংলাদেশের ভোট, মানে হাতে গোনা আর মাঝের দুটো দিন। এই দুটো দিনের মধ্যে কি বাংলাদেশে এমন কিছু ঘটতে চলেছে? বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতীয় সেনাপ্রধানের মধ্যে গোপন ফোন। ভোটের আগে বাংলাদেশের খেলা কি ঘুরে গেল? সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা কার্যত ভারে মা ভবানী। এখন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের আলো অন্ধকারের খেলা পুরোটাই ভারতের হাতে। কিছু দেখতেছি আর শুনতেছি, 12 তারিখে নির্বাচন না, নাটকীয় কিছু ঘটতেছে। মনে রাখবেন, 12 তারিখকে কেন্দ্র করে নির্বাচন না, যুদ্ধ এবং একটা জঙ্গি যুদ্ধ। চারদিকে যখন এমন টালমাটাল অবস্থা, তখন যদি আওয়ামী লীগ তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামে, তবে তা হবে আগুনে ঘি ঢালার মতো। প্রধান উপদেষ্টা ইউনূস এখন ঘরে বাইরে একা, তার সমস্ত শক্তির উৎস একে একে নিভে যাচ্ছে, একে একে নিভিছে দেউটি। নির্বাচন করতে পারলেও তার মুক্তি নেই, না পারলেও তো মুক্তি নাই। বদলে যাচ্ছে সমীকরণ। শেখ হাসিনার অনুপস্থিতির বাংলাদেশ নিয়ে ভারতের নয়া মাস্টার প্ল্যান কি? নির্বাচনের ৮০ ঘন্টা আগে ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হচ্ছেন, পরিস্থিতি নাটকীয়ভাবে ভিন্ন দিকে মোড় নিচ্ছে। কিসের ইঙ্গিত? এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা নিয়ে বাংলাদেশে যে কোনো সময় আগুন জ্বলতে পারে। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সবাই ঐক্যবদ্ধ থাকেন। আর এই ইলেকশন কোনো ইলেকশন, এটা ইলেকশন হতে পারে না। এটা ইলেকশনের থেকে একটা জঘন্য কাজ ইউজ করে যাচ্ছে, তার ক্ষমতাকে পোক্ত করা, ইন্টারন্যাশনালি দেখানো যে উনি ইলেকশন দিয়ে এখন শুদ্ধ হয়ে গেছেন। কিন্তু এই ক্রিমিনালের কোথাও জায়গা হবে না। কিসের নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। 50%-এর উপর মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। সেই আওয়ামী লীগকে ব্যান করার অবৈধ ক্ষমতাধারী ইউনূসের কোনো অধিকার নাই। কোন অধিকার বলে সে বলে আওয়ামী লীগ ব্যান্ড? কোন যোগ্যতার বলে? ডাকাতি করে ক্ষমতা দখল করেছে। আর আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতা এসেছে, কোনো অবৈধভাবে ক্ষমতা দখল করে নাই। এই যে অবৈধভাবে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি আছে? লজ্জা করে না অন্যের মাল চুরি করে নিতে, বা অন্যের দেশ চুরি করতে, বা অন্যের সম্পদ চুরি করতে? এটা হলো বাস্তবতা। কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। হ্যাঁ, অত্যাচার নির্যাতন তারা করে যাচ্ছে। আমাদের অগণিত নেতাকর্মীকে আমরা হারিয়েছি। প্রায় আমাদের 10,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে ইউনূস হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, আহত করেছে। একদিন সেই হিসাব বেরোবে, জবাব দিতে হবে। এবং কোথায়, কোন কোন এলাকায় আমাদের কত নেতাকর্মীর বাড়িঘর লুটপাট করেছে, কত নেতাকর্মীকে নির্যাতন করেছে, মামলা দিয়েছে। আজকে লক্ষ লক্ষ, প্রায় 5-7 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। আর কারাগার তো ভরে ফেলেছে। কই আমার আমলে কি এরকম কারাগার ভর্তি ছিল বিরোধী দল দিয়ে? সেটা তো ছিল না। সুনির্দিষ্ট মামলায় যে কটা এবং সুনির্দিষ্ট অপরাধে যে কটা, সেই কটাই। এখন তো মামলাও লাগবে না, অমনি গ্রেপ্তার করো। এ হলো ইউনূসের রাজত্ব। মামলা ছাড়াও গ্রেপ্তার হবে। চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, মানবতা বিরোধী কাজ করে যাচ্ছে ডক্টর ইউনূস। আর তার ওই যে লেজে জাহাঙ্গীর একটা আছে, আর ওই যে আসিফ নজরুল আরও একটা, এই তিনটা মিলে সমস্ত দেশটাকে শেষ। আর একজন হলো পরিবেশবিদ, এসে সিলেটের পাথর খেয়ে ফেলেছে, সেন্ট মার্টিন পুড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ আমলে খালি মামলা করতো আর পয়সা কামাতো, এখন পাথর বেচে পয়সা কামালো। আজকে বাংলাদেশটা একটা দুঃশাসনের কবলে পড়েছে, যে জঙ্গি সন্ত্রাসীদের হাতে পড়েছে। এই জঙ্গি সন্ত্রাসী ইউনূস এবং তার তেলা চামুন্ডা দেশকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই দেশকে রক্ষা করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে। সব কিছু ভুলে যে সবাই এক হয়ে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। আর যেখানে নৌকা নাই, আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। আওয়ামী লীগের ভোটাররা কেন যাবে ভোট দিতে? অনেক জায়গায় হামলা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। কেন? ভোট দেওয়া তার স্বাধীনতা, মানুষের ইচ্ছা। সে ভোট কাকে দেবে না দেবে সেটা তার স্বাধীনতা। কিন্তু এখন তো ভোট আগেই হয়ে গেছে, রেজাল্ট আগেই হয়ে যাচ্ছে। এটা হলো বাস্তবতা। হ্যাঁ না ভোটের হ্যাঁ আগেই হয়ে যাচ্ছে। তো এটা কোন ধরনের মানে উন্নতিটা করলো আমার প্রশ্ন। অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশের নির্বাচন ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে স্ট্যাবলিশমেন্টের একাংশ হঠাৎ করেই নিজেদের অনিরাপদ বোধ করছেন। গত 1.5 বছরে যা কিছু করেছে, বেআইনি প্রয়োগ, অতিমাত্রার দমনপীড়ন, মব,
আত্মতুষ্টির নীতি নির্ধারণ সবকিছু জবাবদিহির সময় যেন চলে এসেছে। দেশের প্রধান দলটিকে অযোগ্য ঘোষণা করে বাইরে রেখে 4 দিন পর যে নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে সেটি যে গ্রহণযোগ্যতা পাবে না এটা এখন তাদের কাছে স্পষ্ট। আর গ্রহণযোগ্যতা না পেলে যে জন অসন্তোষ, যে অরাজকতার ঢেউ উঠবে সেটি সামাল দেওয়ার ক্ষমতা নেই বলে তাদের আতঙ্ক। এবং প্রত্যেকটা উপদেষ্টা তাই ব্যাগ গুছিয়ে ফেলেছেন, প্রত্যেকটা উপদেষ্টা তাই পাসপোর্ট দিয়ে দিচ্ছেন এবং তারা ভাবছেন যে তাদেরকে আসলে জনগণ ছাড়বে না। তাই দেখা যাচ্ছে উঁচু পর্যায়ের কর্মকর্তাদের কেউ কেউ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্টে বিদেশমুখী হওয়ার চেষ্টা করছেন। বিস্ময়করভাবে এই তালিকায় রয়েছেন 9 জন উপদেষ্টা, কয়েকজন রাজনীতিক, সরকারের বিভিন্ন সেক্টরের সক্রিয় সমর্থক, এমনকি আইজিপিও। ক্ষমতার মধু ফুরিয়ে এলে চারপাশের সুবিধাভোগী মৌমাছিরা যে সবার আগে পালানোর পথ খোঁজে, ঢাকার বর্তমান পরিস্থিতি যেন সেই পুরনো প্রবাদটিকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে। ডক্টর ইউনূসের চারপাশে একটা ভয়াবহ শূন্যতা তৈরি হয়েছে। দৃশ্যপটটা বেশ নাটকীয় এবং একই সাথে করুণও। যে প্রবল প্রতাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাত্রা শুরু করেছিল, শেষ বেলায় এসে মনে হচ্ছে সেই তরি ডুবে গেছে, এখন সবাই সাঁতার কাটছে। যাত্রীরা প্রাণ ভয়ে যে যার মতো ছাত্রে পাত্রে ফিরে ওঠার চেষ্টা করছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যে এস্টাবলিশমেন্ট গত 1.5 বছর ধরে দৌর্দণ্ড প্রতাপ দেখিয়েছে, তাদের একটি বড় অংশ হঠাৎ করে নিজেদের অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করেছে। পাপের কলসি পূর্ণ হলে তা উপচে পড়বেই, এটা প্রকৃতির নিয়ম। এতদিন যারা ক্ষমতার দাপটে ধরাকে সরা জ্ঞান করেছেন তারা এখন টের পাচ্ছেন যে জবাবদিহির সময় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। দেশের প্রধান একটি রাজনৈতিক দলকে অযোগ্য ঘোষণা করে তাদের নির্বাচনের বাইরে রেখে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের আয়োজন চলছে তাকে সাধারণ মানুষ যে পাতানো খেলা হিসেবে দেখছে এটা বুঝতে আর কারো বাকি নেই। এই নির্বাচন যে গ্রহণযোগ্যতা পাবে না এবং এর পরপরই দেশের যে ভয়াবহ অরাজকতা বা অ্যানার্কি শুরু হতে পারে তা সামাল দেওয়ার ক্ষমতা যে এই ভঙ্গুর প্রশাসনের নেই সেটা প্রশাসনের কর্তা ব্যক্তিরা হাড়ে মজ্জায় টের পাচ্ছেন। এই আতঙ্কের সবচেয়ে বড় প্রমাণ হলো শীর্ষ কর্মকর্তাদের দেশ ত্যাগের হিড়িক। খবরটি আটকে ওঠার মতো। একের পর এক সরকারি কর্মকর্তা তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্ট হাতে নিয়ে ঘুরছেন ভিসার জন্য। উদ্দেশ্য পরিষ্কার, তারা দেশ ছাড়তে চাইছেন। এই তালিকায় নাকি 9 জন উপদেষ্টা সহ পুলিশের আইজিপি এবং সরকারের বহু ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তি রয়েছেন। ভাবা যায়, যারা দেশ চালাচ্ছেন তারাই যদি বিপদ আজ করে পিটটান দেওয়ার প্রস্তুতি নেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কোথায়? কেন এই হঠাৎ পলায়ন পর মনোভাব বলুন তো? এর পেছনের কারণগুলো খুঁজলে দুর্নীতির এক মহোৎসবের চিত্র বেরিয়ে আসে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে যা হয়েছে তাকে পৈতৃক সম্পত্তি বিক্রির সাথে তুলনা করলেও কম বলা হবে। কোনো টেন্ডার বা যাচাই বাছাই ছাড়াই ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং দুবাই ভিত্তিক কোম্পানিগুলোর কাছে একের পর এক টার্মিনাল লিজ দেওয়া হয়েছে। যে ডিপি ওয়ার্ল্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে তাদের দেশে ঢুকতে দেয়নি সেই কোম্পানিকে আমাদের নিউ মোরিং টার্মিনাল লিজ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের কাছ থেকে কেনা হয়েছে ভেসেল এবং সেটা কত দামে কিভাবে কেনা হয়েছে কিচ্ছু কেউ জানে না। মানে এর ফলে যা হবার তাই হয়েছে। শ্রমিকদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে, বন্দর অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে, আর ব্যবসায়ীরা গুনছেন কোটি কোটি টাকার লোকসানের আশঙ্কা। ইউরোপীয় ইউনিয়নের চেম্বার অফ কমার্স যখন বলছে যে 66 কোটি ডলারের পণ্য আটকে আছে এবং ক্রেতারা অর্ডার বাতিল করতে পারেন, তখন বুঝতে বাকি থাকে না যে দেশের অর্থনীতি কোন খাদের কিনারে গিয়ে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গন থেকেও মুখ ফিরিয়ে নেওয়ার পালা শুরু হয়েছে। যে পশ্চিমা বিশ্ব এবং সংস্থাগুলো এতদিন সরকারের গুড বুকে ছিল তারাও এখন সুর পাল্টাচ্ছে। কমনওয়েলথ পর্যবেক্ষক দল যখন জাতীয় পার্টির সাথে বৈঠক করে এবং পরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সাথে আলোচনায় বসে, তখন সরকারের অস্বস্তিত্ব গোপন করতে পারে না। সজীব ওয়াজেদ জয়ের সাথে বৈঠক এবং সন্ত্রাস দমন আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে কমনওয়েলথের দ্বিমত পোষণ করা, সব মিলিয়ে সরকারের কূটনৈতিক পরাজয়টা এখন স্পষ্ট। এমনকি ইউরোপীয় ইউনিয়নও সাফ জানিয়ে দিয়েছে দেশের সিংহভাগ ভোটারকে বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ঘরের ভেতর থেকে। এতদিন যারা সরকারকে বুদ্ধিভিত্তিক সমর্থন দিয়ে আসছিল সেই সিভিল সোসাইটির সদস্যরাও এখন ডুবন্ত জাহাজ থেকে নামতে শুরু করেছে। অনেক সময় বলা হয় যে জাহাজ ডুবতে শুরু করলে ইঁদুর লাফিয়ে পড়ে, সেই ইঁদুরগুলো লাফাতে শুরু করেছে। প্রথমে সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের সাম্প্রতিক মন্তব্যগুলো খেয়াল করুন। তিনি এখন দাবি করছেন তিনি নাকি সরকারের অংশই ছিলেন না, অথচ গত কয়েক মাস ধরে নির্বাচন সংস্কার কমিশনে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে তিনি ফতোয়া দিয়েছেন। এখন তিনি বলছেন সরকারের সাথে তার কোনো যোগাযোগ ছিল না, তিনি শুধু পরামর্শ দিয়েছেন। কি পরামর্শ দিয়েছেন? কুপরামর্শ। এই যে হঠাৎ করে দায় এড়ানোর চেষ্টা, এটা কিসের ইঙ্গিত? অনুষ্ঠানের মঞ্চে বসে যখন তিনি বলেন যে প্রধান উপদেষ্টা হয়তো তাকে বয়োজ্যেষ্ঠ হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং তিনি কোনো সম্মানই নেননি, তখন দর্শকের সারি থেকে ধেয়ে আসা প্রশ্ন, অসৌজন্যমূলক মন্তব্য কিংবা জিল্লুর রহমানের সেই অমোঘ বাণী সৎসঙ্গের স্বর্গবাস অসৎসঙ্গের সর্বনাশ পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দেয়। কাদা ভরা রাস্তায় যদি হাঁটেন গায়ে কাদা লাগবেই, আর এখন সেই কাদা মুছতে সবাই ব্যস্ত। বাদ যাননি সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তার কথাগুলো আরো তীক্ষ্ণ, তিনি সরাসরি বলে দিয়েছেন সরকারের দম ফুরিয়ে গেছে। তার মতে সংস্কার বা বিচারের যতটুকু সুযোগ ছিল সরকার তা হারিয়েছে। এখন তাদের সামনে একটাই কাজ বাকি, কোনোভাবে একটা নির্বাচন করিয়ে বিদায় নেওয়া। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে না পারার যে ব্যর্থতা তিনি তুলে ধরেছেন তা আদতে সরকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো। তিনি যখন বলেন ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে, তখন বোঝা যায় হতাশার গভীরতা কতখানি। রাজনীতি
রাজনীতির মাঠেও সরকার এখন ভীষণভাবে কোণঠাসা। বিএনপি এবং জামায়াতের মধ্যকার দূরত্ব এবং সরকারের উপদেষ্টাদের সাথে বিএনপির সম্পর্কে টানাপোড়েন নতুন এক সংকট তৈরি করেছে। বিএনপি কোনো সমঝোতায় যেতে নারাজ, আর এতেই ঘুম হারাম হয়েছে সেই সব উপদেষ্টাদের যারা এতদিন বিএনপির উপর খানিকটা দমন নিপীড়ন চালানোর চেষ্টা করেছে। তারা বুঝতে পারছেন ক্ষমতার পালাবদল হলে তাদের রক্ষা নেই। অন্যদিকে সরকার নিজের তৈরি করা ইনকিলাব মঞ্চও এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। তাদের কর্মসূচিতে পুলিশি অ্যাকশন এবং পাল্টা ঘেরাও কর্মসূচির ঘোষণা, সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ। শোনা যাচ্ছে যে 3টি বড় ইস্যু, বন্দরের অচল অবস্থা, পে স্কেল আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতা একসাথে সরকারকে চেপে ধরেছে। সচিবালয়ের তালা ঝুললে বা বন্দর পুরোপুরি বন্ধ হলে দেশ অচল হতে বাধ্য। এমন ত্রিমুখী সংকট সামাল দেওয়ার কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। মানে ইউনূসের পক্ষে তো একেবারেই সম্ভব নয়, কারণ ইউনূস নির্বাচিত সরকার নয়। ডক্টর ইউনূস আসলে এখন আক্ষরিক অর্থে একা। তার বশংবদ উপদেষ্টাদের পরিবার দেশ ছেড়েছে, পুলিশের কর্মকর্তারা সেফ এক্সিট করছেন, আর সুশীল সমাজের প্রতিনিধিরা দায় এড়িয়ে নিজেরা সাধু সাজতে ব্যস্ত। চারদিকে যখন এমন টালমাটাল অবস্থা, তখন যদি আওয়ামী লীগ তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামে, তবে তা হবে আগুনে ঘি ঢালার মতো। সব মিলিয়ে মনে হচ্ছে একদল পরজীবী দেশটাকে এমন অনিশ্চয়তার গহ্বরে ঠেলে দিয়েছে যেখানে কেউই আর নিরাপদ নয়। ডক্টর ইউনূস হয়তো নির্বাচনটা জোর করে ফেলবেন, কিন্তু তার ফলাফল বা পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো বন্ধু বা সহযোগী তার পাশে অবশিষ্ট নেই। শেষ বেলায় এই নিঃসঙ্গতা কেবল তার ব্যক্তিগত পরাজয় নয়, বরং তার ভয়ঙ্কর অসুয়া, ভয়ঙ্কর হিংসাত্মক পরিণতির, রাজনীতির করুণ পরিণতি তার। মূলত একদল স্বার্থান্বেষীর কারণে মানে দেশ এমন এক অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি যেখানে কেউই নিরাপদ নয়। প্রধান উপদেষ্টা ইউনূস এখন ঘরে বাইরে একা। তার সমস্ত শক্তির উৎস একে একে নিভে যাচ্ছে, একে একে নিভিছে দেউটি। নির্বাচন করতে পারলেও তার মুক্তি নেই, না পারলেও তো মুক্তি নাই। এই টালমাটাল অবস্থায় দেশের ভবিষ্যৎ আপনিই জানেন, অন্ধকার, অন্ধকার এবং অন্ধকার। বৃহস্পতিবার রয়েছে বাংলাদেশের ভোট, মানে হাতে গোনা আর মাঝের দুটো দিন। এই দুটো দিনের মধ্যে কি বাংলাদেশে এমন কিছু ঘটতে চলেছে? বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতীয় সেনাপ্রধানের মধ্যে গোপন ফোন। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। অবশ্যই কি কথা হলো, ভারতীয় সেনাপ্রধানের একটি বক্তব্য উঠে এসেছে, কি বলেছেন তিনি সেটাও আপনাদের শোনাবো। তাতে কোথাও গিয়ে কি এরকমটা মনে হচ্ছে, এই যে আমরা দেখছিলাম যে সাংবাদিককে তুলে নিয়ে গেছে, অফিসটা পুরো ফাঁকা, অনেক সংবাদ মাধ্যমের অফিসই তো এখন বন্ধ হয়ে গেছে। তার মানে কি ভোটের দিন এমন কিছু ঘটতে চলেছে যাতে সাংবাদিকরা ছবিগুলো বাইরে আনতে না পারে, সেই কারণে কি এক এক করে এই সংবাদ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে? ধরেন ফিয়ার মঙ্গারিং যেই টেকনিকটা আছে, ফিয়ার মঙ্গারিং টেকনিকের ব্যাপারে আমরা তো অফলাইনে বলছিলাম একবার যে দেখুন প্রথম আলোকে অ্যাটাক করেছে। প্রথম আলোর ব্যাপারে যদি সমালোচনা করতে হয়, আমার মনে হয় না আমাদের পার্টির থেকে বেশি সমালোচনা কেউ করেছে। আমরা কিন্তু করেছি। আমি নিজে প্রথম আলোর একটা রিপোর্ট, সেটাকে তদন্ত করে বের করে সেটা তখন জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। আমি এবং ফারজানা রূপা আপা, আমাদের 71 টিভির একজন সাংবাদিক ছিলেন, আমরা কিন্তু কথার জবাব কথা দিয়ে দিয়েছি, ইনভেস্টিগেশন করে দিয়েছি। কখনো আমার মাথাতে এটা আসেনি যে প্রথম আলোর অফিসটা পুড়িয়ে দাও, ভেঙে ফেলো, কখনো এটা আমরা এটা মাথার কাছেও আনিনি। কারণ 2025 সালে দাঁড়িয়ে কেউ ফিজিক্যাল অ্যাটাক করে না। আমরা একটা প্রোগ্রেসিভ চিন্তা ধারণ করি। আমরা বলি যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, সেখানে আমরা কখনোই এটা বলতে পারি না যে একটা অফিস ভেঙে ফেলো। আমার কথা হচ্ছে যে তুমি বলো, তোমার সাথে আমিও পাল্টাই বলবো, এটাই নিয়ম একদম। কিন্তু এই যে ছবি, সেখানে মানে আমি এটার সাথে এই কথা কেন আপনাকে রিলেট করছি, দেখুন প্রথম ভয়টা কাকে দেখালো? বাংলাদেশের সবচেয়ে বড় এবং বহুল প্রচারিত যে দুটো সংবাদ মাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টার। এটা তো এক ধরনের ফিয়ার। এটা 2025 ছিল, এবার 2026 এর শুরুতে আরো একটা অফিস। আপনি যখন দেখবেন যে একটা পত্রিকা অফিস পুড়িয়ে দিচ্ছে, এবং আপনি যখন দেখবেন যে একটা পত্রিকা অফিসের সমস্ত সাংবাদিকদেরকে ধরে নিয়ে গেছে, আমার মনে হয় ভারতবর্ষ তো এটা অচিন্তনীয়ই। বাংলাদেশের এত বছর প্র্যাকটিস, কিংবা আমরা বলি না যে পৃথিবীর অন্যান্য মানে যুদ্ধ কবলিত দেশগুলোতে, ইরাকে কখনো শুনেছেন এগুলা? আপনি কখনো লিবিয়াতে এত ভয়ঙ্কর যুদ্ধ গেল, কখনো শুনেছেন? পুরো সাংবাদিক শুদ্ধ অফিস শুদ্ধ নিয়ে আসে, সেখানে কিন্তু যুদ্ধের মধ্যে করেছে। মানে এটা তো একটা মানে আনপ্রেসিডেন্টেড ঘটনা। এবং জিনিসটা এমনও না যে আমরা দুজন বসে বসে এখানে বানাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী ঢুকে সবাইকে বের করে নিয়ে আসছে সেখান থেকে। আমি আরো কিছু ছবি দেখাই যে সেখানে কিভাবে এটা নাকি নির্বাচনের মহড়া চলছে। মানে এগুলোকে কি আপনারা নির্বাচনের মহড়া বলবেন? এবার দেখুন এই যে এই ছবিটা আপনাদেরকে দেখাই, এই যে সোনাগাজী, এখানে চলছে আর্মি এক্সারসাইজ। মানে এরকম কখনো দেখা যায় না যে এইভাবে আর্মি এক্সারসাইজ চালিয়ে ভোট হবে। মানে এটা কেন? এই যে ভোট দিন লেখা রয়েছে এবং উট স্বাক্ষরিত, মানে এটা একটা মহড়া চলছে, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এবং এখানে এইভাবে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার মধ্যে বাইকও রয়েছে, হাতে লাঠিসোঁটাও রয়েছে। মানে এটা কি, মানে নাচতে নাচতে ভোট দিন আর উল্টো দিক থেকে আর্মির মহড়া। এইটা সম্ভবত একটু রিলেট করা যেতে পারে। সেটা হচ্ছে যে যদি কেন্দ্রগুলোতে এই ধরনের ধরেন কেউ গুন্ডা নিয়ে মানে বুথ দখল করতে আসে, সেই ক্ষেত্রে প্রস্তুতি হিসেবে সম্ভবত এই মহড়াটা চলছে। এটা আমি আসলে কাইন্ড অফ রিলেট করতে পারি। তবে আমার প্রশ্নটা এই জায়গাতে থেকে যাবে যে আওয়ামী লীগই নাকি এগুলা করতো। আওয়ামী লীগের কথাই বলা হচ্ছে, তো যেখানে শান্তি সুবাতাস বয়ে যাচ্ছে সেখানেও যে এই ধরনের মহড়া করতে পারে, মহড়া চলে, এটা আমার জানা ছিল না। এবং আমি মোটামুটি প্রস্তুতি দেখে একটু অবাক হচ্ছি। আপনি দেখেন সেখানে আর্মির জিপ, গাড়ি, আপনার হেলিকপ্টার, কমান্ডো, প্যারা কমান্ডো, এ তো রীতিমতো এক এলাহি কাণ্ডের মতো অবস্থা মনে হচ্ছে। তো পুরো ব্যাপারটা আপনাকে একটা ইঙ্গিত দেবে, সেটা হচ্ছে যে এখানে এক ধরনের রক্তক্ষয় বা একটা রক্তক্ষয়ী বা এক ধরনের ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হতে পারে।
এই ধরনের একটা পরিস্থিতির সম্ভাবনা আছে বলে আমি মনে করি। একদম। এবার যে বিষয়টাতে নজর রাখবো, যেটা আপনাদেরকে শুরুতে আমরা বলেছিলাম যে বাংলাদেশের সেনাপ্রধান এবার ফোনে কথা বলছেন ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে। কি এমন ঘটে গেল আসুন আপনাদেরকে এবার শোনাই কি বলেছেন ভারতের সেনাপ্রধান। আসুন শোনাই আগে, তারপরে আলোচনায় আসছি। Anything which is happening under the guidance. You asked in Hindi or English firstly? हिंदी में। तो जो आपने पूछा था, सबसे पहले हमें ये जानना जरूरी है कि ये कौन सी सरकार है जो वहां पर है। अगर वो इंटरिम सरकार है तो क्या जो वो एक्शंस ले रहा है क्या वो 4 या 5 साल के लिए हैं या 4 या 5 महीने के लिए हैं। तो उस चीज को मद्देनजर रखते हुए क्या हमें उसमें तुरंत रिएक्ट करने की जरूरत है या नहीं, ये हमें समझना चाहिए। सबसे बड़ी बात तो ये है। दूसरी बात ये है कि आज की तारीख में तीनों सेनाओं ने अपने अपने चैनल्स पूरे खुले रखे हुए हैं। भारतीय सेना ने तो मल्टीपल चैनल्स ऑफ कम्युनिकेशन खुले रखे हुए हैं, जो उनके वहां पे चीफ हैं, उनके से मेरी रेगुलर बात होती रहती है। उसी प्रकार से हमारे बाकी चैनल से भी हमें एक दूसरे से बातचीत होती रहती है। आपको ये भी याद होगा कि हमने एक डेलीगेशन भी वहां भेजा था जिसने वहां पे सबसे जाके मुलाकात की थी। उसी प्रकार से चीफ ऑफ नेवल स्टाफ ने बात की है, उसी प्रकार से चीफ ऑफ एयर स्टाफ ने बात की है। इरादा यह है कि किसी प्रकार का कोई मिसकम्युनिकेशन या मिसअंडरस्टैंडिंग ना हो। तो मैं आपको यही भरोसा दिलाना चाहता हूं कि आज की तारीख पे जो भी वो कार्रवाई कर रहे हैं, तीनों सेनाओं जो कार्रवाई कर रही हैं, वो किसी भारत के किसी प्रकार के खिलाफ की कार्रवाई नहीं है। जहां तक कैपेबिलिटी डेवलपमेंट की आप बात करें तो कैपेबिलिटी डेवलपमेंट एक चीज है जो चलती रहती है पूरे वक्त। भारत भी कर रहा है, बाकी देश भी कर रहे हैं, तो वो सबके ऊपर लागू है, वो अपनी कैपेबिलिटी डेवलपमेंट कर सकते हैं। जहां तक हमारी तैयारी है, हम उसको क्लोजली मॉनिटर कर रहे हैं। हमारा जो कोर ग्रुप होता है इसके बारे में बातचीत करता रहता है और ये देखता रहता है कि कोई ऐसा कोई मिसकम्युनिकेशन ना हो जिससे कि बात आगे बढ़ जाए। और जहां हमें एश्योरेंस चाहिए हम उनसे लगातार बात करते रहते हैं। हमारी आपस में ट्रेनिंग के भी एक्सचेंज हो रहे हैं, हमारे भी ऑफिसर्स वहां एनडीसी के लिए जा रहे हैं, उनके भी ऑफिसर्स यहां पे आ रहे हैं। तो उस मिलिट्री रिलेशनशिप में किसी भी प्रकार की कमी पेशी नहीं आई। একদম খুব স্পষ্ট করে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী খুব স্পষ্ট করে বলে দিলেন যে ভারত পুরো বিষয়টার উপর নজর রাখছে। দাদা, এটা জানতে চাই আপনার কাছে যে ওয়াকারুজ্জামান তো অনেক আগেই সাহায্য চাইলে সাহায্য পেতেন, কিন্তু এখন ইলেকশনের দোরগোড়ায় পৌঁছে এইরকম একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করা তো দরকার ছিল না তার? উনি পরিস্থিতি জটিল তো করেছেন প্রথম দিন থেকেই। আপনি যাকে বলছেন বা যে তিনি সাহায্য চাইলে পাইতেন, তিনি সাহায্য চাইলে তিনি এটা করতে পারতেন বা হোয়াট এভার আপনি যেটা বলছেন, যেই মানুষটা নিজেই সমস্যার সূতিকাগার, সেই মানুষটা আসলে সমস্যার সমাধান কি করে করবে? দেখুন, 5 আগস্টের পরে যেভাবে বাংলাদেশে এক ধরনের ভারত বিদ্বেষী রাজনীতি, ভারতের প্রতি একটা ঘৃণার রাজনীতি, ওই জায়গা থেকে যখন এই বক্তব্যগুলো শুনি তখন কিন্তু এগুলো ওই দুটো জিনিস আমাদের কাছে কন্ট্রাডিক্ট করে। ভারতীয় সেনাপ্রধান পরিষ্কার করেই কিন্তু বললেন যে বাংলাদেশে যে 3টি বাহিনী রয়েছে, এয়ার, নেভি এবং ডিফেন্স বা সেনাবাহিনী, আর্মি, তাদের সাথে কিন্তু তাদের যোগাযোগ রয়েছে এবং তারা এইটাও দেখার চেষ্টা করছে যে এই দখলদার বাহিনী আসলে কোন ধরনের চরিত্রের অধিকারী। এরা কি আসলে একটা দীর্ঘ মেয়াদে এখানে থাকতে চায় নাকি স্বল্প মেয়াদে থাকতে চায়? ফলে ভারতের মোড অফ অ্যাকশনটা বা কূটনৈতিক সম্পর্কের জায়গা বা সামরিক সম্পর্কের জায়গাটা সম্ভবত ওইটার উপর ডিপেন্ড করে হবে। কারণ এর আগে পরিষ্কার করে একটা ইঙ্গিত ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে ভারত সরকার এই দখলদার বাহিনীর সাথে খুব একটা ইন্টারাকশনে যাবে না। সেগুলো একটা যৌক্তিক কারণও ছিল যে আপনি একটা কন্ট্যাক্ট করবেন, কার সাথে করবেন? ওনারা তো ভারত তো খুবই ভালো করে জানে যে এরা কিভাবে এসছে না এসছে, এদের কোনো বৈধতা না বৈধতা নেই বা এই পুরো ঘটনা জানে। ফলে স্বাভাবিকভাবে এই যোগাযোগের ব্যাপারটা আছে ছিল। কিন্তু আমার যে জায়গাটাতে চিন্তার বিষয় সেটা হচ্ছে যে এই সেনাপ্রধানের ইন্টেনশন নিয়ে আপনি যখন একটা সুনির্দিষ্ট পার্টিকুলারলি কথা বলবেন, আইসোলেশনে না বলবেন, তখন এটা বোঝা টাফ। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘটনাকে আপনি আইসোলেশনে দেখেন। আমরা যেটা আইনের ভাষাতে বলি, আমাদের যখন ক্লায়েন্টের কাগজপত্র দেই তখন বলে যে আমরা প্রত্যেকটা ঘটনাকে না দেখে অন অ্যাভারেজে আমরা দেখেছি। আমি অ্যাভারেজে দেখতে চাই না, আমি প্রত্যেকটা ঘটনাকে যদি আমি আলাদাভাবে দেখি তাহলে আমার কাছে যেই জায়গাটা আসে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর তরফ থেকে এক ধরনের ইন্টেনশন আছে কোনো একটি দলের প্রতি তাদের দুর্বলতা। এটা খুবই আমার কাছে অন্ততপক্ষে পরিষ্কার। আমরা কিছু ইন্টারনাল নিউজ তো পাই, কিছু আছে যেখানে অবসরপ্রাপ্ত, যদি এটা খুলে বলি তাহলে সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একদম জামাতের প্রতি দুর্বলতা একদম প্রকাশ্যে, একদম প্রকাশ্যে। মানে হচ্ছে আপনি একটু জেনে রাখেন, মুক্তিযুদ্ধের সময় যে 71-এ যে গণহত্যা চালানো হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর মাধ্যমে, এবং বাংলাদেশের যে দোসররা, সেনাবাহিনীর দোসররা যারা রাজাকার, আলবদর, আল শামস, শাহিন ফৌজ, শান্তি কমিটি যারা ছিল, তার বাবা কিন্তু অন্যতম একজন ব্যক্তি ছিলেন। এগুলো রিভিল হচ্ছে। কিন্তু এটা শেখ হাসিনা জানতেন না, না জেনে একজনকে সেনাপ্রধান পদে বসিয়ে দিলেন। দেখেন, আমি আপনাকে বলি, এই প্রসঙ্গটা আমি জানি যে এই প্রসঙ্গটা আসবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে একজন সেনাপ্রধান হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর জানা অজানার থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার ব্যাপারে রিপোর্টগুলো কি আসছে। সেখানে আপনার ডিজিএফআই রিপোর্ট আছে, এনএসআই রিপোর্ট আছে, এমআই রিপোর্ট আছে, একটা ইন্টারনাল রিপোর্ট আছে। এখন প্রত্যেকটা রিপোর্ট যখন কোনো না কোনোভাবে কম্প্রোমাইজড হবে, বা আমি এইটা বলে হয়তো অনেক গোয়েন্দা সংস্থার প্রধান বা যারা আছে তারা হয়তো একটু মনোক্ষুণ্ণ হবে, আমি বরঞ্চ এটাকে এইভাবে বলি যে এটা তো সত্যি কথা যে ওয়াকারুজ্জামানের ট্র্যাক রেকর্ডটার ক্ষেত্রে এটা যে তার দুর্নীতি রেকর্ড নাই, এটা নাই, সেটা নাই, বা তার পেছনের ট্র্যাক রেকর্ড, কিন্তু ওই জায়গাটাতে প্রশ্ন হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ওঠেনি। তো মাননীয় প্রধানমন্ত্রীর একটা রিপোর্ট
সমস্ত রিপোর্ট এবং মতামতের উপরে ভিত্তি করে তিনি করেন। ফলে আমি জানি যে এই পুরো ঘটনাটা তার দিকে বিদ্ধ করা হয়, তার দিকে যায়, বাট আমার মনে হয় না যে এই পুরো দায়টা নেওয়া বা তাকে বলা এইটা খুব বেশি প্রপোর্শনেট হয়, বা আমার কাছে এটা ডিসপ্রপোর্শনেট লাগে। কারণ খন্দকার মোশতাক 54 বছর রাজনীতি করেছে বঙ্গবন্ধুর সাথে, আমরা কে জেনেছিলাম যে তিনি ষড়যন্ত্রকারী? তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।